চল শুরু করা যাক। কোঅর্ডিনেশন পরে হবে। চল শুরু করা যাক। কোঅর্ডিনেশন কোথায় আছে ফার্স্ট? ফার্স্ট কোথায় আছে ডাউট? কোনটা আছে ফার্স্ট ডাউট? তিনের ডি এর দুই। তিনের ডি এর দুই যে স্ট্রাকচার দুটো আছে, CONH3 হোল 5 ONOCl আর CONH3 হোল 5 NO2। ONO আর NO2 হচ্ছে আমার কোন টাইপের লিগ্যান্ড? এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। তো NO2 নাইট্রোজেন এন দিয়েও একটা বানিয়েছে আর একটা অক্সিজেন এন দিয়ে বানিয়েছে। তো অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড থাকলে আমার ওই ধরনের আইসোমারিজমের নাম কি? লিঙ্কেজ আইসোমার। খাতার মধ্যে করেছিলাম লিঙ্কেজ আইসোমার। আমি বলছিলাম 3 ডি এর 1 যেটা আছে ওরা কোবাল্টের অক্সিডেশন নাম্বার +6 হবে। 3 ডি এর 1 যেটা আছে COCl2 CN2 SO4, COCl2 CN2 SO4। কোবাল্টের আমি জানি না, ধরলাম X, Cl এর -1 × 2, CN এর -1 × 2, তার মানে X -4 প্লাস SO4 হচ্ছে কত? -2। ওভারঅল মলিকুলার চার্জ 0, তাই তো? ওভারঅল মলিকুলার চার্জ COCl2 CN2 SO4 সব মিলিয়ে মিশে হচ্ছে 0। +6 হচ্ছে না? তাহলে X এর ভ্যালু কত হলো? +6, তাই তো? আমি ওটাই ভাবছি কোবাল্ট +6 হয়ে যাবে, হয় না। ঠিক আছে, যা নাম দিয়ে তো নাম জানতে হয়েছে। তাহলে 6 লিখে দেবো। হ্যাঁ, যা আসছে তাই, আর কি। মনে হয় ভুল করে প্রিন্টিং মিস্টেক আছে কোশ্চেনে। আর এটা কি মানে 4 সর্বাঙ্ক সংখ্যা 4 এটা?
কোনটার? এইটারই হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4। ঠিক আছে, SC5। তারপরে কারো কোনো ডাউট? SC5 এর পর হচ্ছে SC5 এর পরে SC59 SC22 এর কোনটা ডাউট? SC5 এর পরে কোথায় আছে? 59 আমার SC59। যার যেখানে আছে সে বলবে। SC59 বকাঝকার পার্ট শেষ হয়ে গেছে। ক্লাস 12 এখন শেষ দিকে সবই শুধু রিয়েলাইজেশনের গল্প, নিজের রিয়েলাইজেশন। বকাঝকার পার্ট আর নেই, পরীক্ষাও শেষ, বকাঝকাও শেষ। SC কত? 59 এর 3-এর ডি 3-এর ডি। Fe(n)(6) -3 অপেক্ষা Fe(H2) হোল 6 প্লাস 3, সরি Fe(H2) হোল 6 প্লাস 3 হবে অবশ্যই। এটা Fe(H2) হোল 6 প্লাস 3। ওটাই হবে, ওটা দুটোই মাইনাস দেওয়া। এর প্যারাম্যাগনেটিক চরিত্র অনেক বেশি। ওটা কেন? দুটো মাইনাস দিয়ে দুটো সেম হয়ে যাচ্ছে, বাকিটা তো ওই বক্স করে হয়ে যাবে। 2 নম্বর আছে Fe(n)(6) -3, Fe(H2) হোল 6 প্লাস 3 এর প্যারাম্যাগনেটিক চরিত্র অনেক বেশি। আচ্ছা, কেন বেসিক্যালি? Fe(n)(6) -3, ঠিকই বলেছিস। Fe+3 সায়ানাইড হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে আমার ইলেকট্রনগুলো পেয়ারড আপ হয়ে যাবে। পেয়ারড আপ হয়ে গিয়ে আমার Fe(n)(6) -3-তে আয়রন +3, আয়রন +3 মানে হচ্ছে বেসিক্যালি 4s0 3d। 3 হচ্ছে 3 হবে না, ওইদিকে 6 থাকে তো, তাহলে এদিকে হচ্ছে 4 হবে। 4s0 3d5, তাই তো? 4s0 3d5 হচ্ছে Fe+3। আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, তাহলে 4s2 3d6 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। আয়রন +3 হবে হচ্ছে 4f0, এই সরি 4s0 3d5। ইলেকট্রন এবার পেয়ার্ড আপ করবো। ইলেকট্রন পেয়ার্ড আপ করলে আমার কি হচ্ছে বেসিক্যালি একখানা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তাই না? একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। আচ্ছা, তাহলে আমার এখানে এবার হাইড্রোজেনের পার্ট বার করার দরকার নেই, আমি বলবো তাহলে কি এখানে সায়ানাইডে ইলেকট্রন পেয়ার্ড আপ হচ্ছে, ওটা বক্স করে দেখালেই হবে। করে ওখানে আমি এন এর ভ্যালু 1 পাচ্ছি স্বাভাবিকভাবে, তাহলে আমার এই প্যারাম্যাগনেটিক রেট অনেক কম। আর Fe(H2) হোল 6 প্লাস 3, এখানে তো আমার ওয়াটার হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নয়, ওয়াটার উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এখানে আমার ইলেকট্রনগুলো পেয়ার হবে না। ইলেকট্রনগুলো যদি পেয়ার না হয় তার মানে আমার কী হবে, এখানে এন এর ভ্যালুও বেশি পাচ্ছি, তো একই দেখতে পাবো, এখানে 5খানাই থাকবে, তার মানে আমার এর প্যারাম্যাগনেটিক রেট অনেক বেশি হবে। এই হচ্ছে আমার অ্যান্সার, যদি এই অ্যান্সার বইয়ের পিছনে মনে হয় দেওয়া আছে। কি বইয়ের পিছনে এরকম অ্যান্সার ট্যান্সার দেওয়া আছে কিনা এগুলো? চ্যাপ্টারের শেষে দেখ চলে যাও, ওই একই অ্যান্সারই দেওয়া থাকবে স্বাভাবিকভাবেই। চ্যাপ্টারের শেষে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যে কোশ্চেনগুলো আছে, চ্যাপ্টারের শেষে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস যে প্রশ্নোত্তরগুলো আছে, তার লাস্ট কোশ্চেনটা দেখ। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছি যে এইসব কোশ্চেন আমি পুরো মুখস্থ করবো না, এগুলো তো সাইন্টিফিক, নিজে বুঝলে নিজে বানিয়ে লিখলেও নাম্বার এগুলো দেয় স্বাভাবিকভাবেই, এগুলো মুখস্থ করার কোনো জায়গা নেই। ঠিক আছে, চল পরের কোশ্চেন। SC86 1/6। নিচের কোনটি হোমোলেপটিক কমপ্লেক্স? হোমোলেপটিক আর হেটেরোলেপটিক মানে হচ্ছে, হোমোলেপটিক কম্পাউন্ড মানে হচ্ছে যার মধ্যে সবকটা লিগ্যান্ড সেম আছে, ঠিক আছে, যে মলিকুলে সবকটা লিগ্যান্ডই সেম। কোথায় খাতার মধ্যে মনে হয় মোস্ট প্রবলি লিখেছিলাম, দেখি খাতার মধ্যে কোঅর্ডিনেশনের খাতায়। হোমোলেপটিক আর হেটেরোলেপটিক। হোমোলেপটিক মানে যার মধ্যে সবকটা লিগ্যান্ড আমার বেসিক্যালি সেম। বইয়ের মধ্যে শুরুর দিকে পেয়ে যাবো।
কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে একই লিগেন্ড থাকলে ওটা অন্য ভিন্ন লিগেন্ড থাকলে ওটা হেটেরো। পয়েন্ট নাম্বার 9.4, 9.4-এর ঠিক উপরেই 9.4 তার ঠিক উপরে হোমোলেপটিক আর হেটেরোলেপটিক আছে। হোমোলেপটিক মানে যার মধ্যে আমার সবকটা থাকবে হচ্ছে সেম লিগেন্ড, তারা হচ্ছে হোমোলেপটিক। আর হেটেরোলেপটিক মানে ভাই আলাদা আলাদা আছে। হোমোলেপটিক, হেটেরোলেপটিক এগুলো সিবিএসসিতে প্রচুর আসে এই কোশ্চেন। সিমিলারলি তার ঠিক পরে দেখা আরেকটা আছে কোঅর্ডিনেশন পলিহেড্রন। কোঅর্ডিনেশন পলিহেড্রনেরও ডেফিনেশন আইএসসি বোর্ডে আসে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে এখন অব্দি দেখিনি আসতে কোঅর্ডিনেশন পলিহেড্রনের ডেফিনেশন। তাহলে কোঅর্ডিনেশন পলিহেড্রনটা আমি এখান থেকে মার্ক করে রাখবো, একই সাথে ওটা করে রাখলাম। তাহলে কোনটা হবে এর মধ্যে পলিহেড্রন, হোমোলেপটিক, যার মধ্যে সবকটা লিগ্যান্ড সেম। একমাত্র অপশান নাম্বার সিতেই দেখতে পাচ্ছি 6টা লিগ্যান্ড নাম্বার সেম আছে, তাহলে ওটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর SC 86-এর পরে 3D 86 হয়। SC 86-এর 3D। CrF6-3 আয়নের CFT এনার্জি ডায়াগ্রাম অঙ্কন করো ও CFSE নির্ণয় করো। CrF6-3 আয়নের CFT এনার্জি ডায়াগ্রাম। CFT ডায়াগ্রামটা কীরকম হবে? CFT ডায়াগ্রাম খাতার মধ্যে বার কর বা বইও বার করে রাখ। আমি খাতায় পড়িয়েছিলাম আর বইয়ে মার্ক করিয়েছিলাম, একটু বার কর খাতার মধ্যে। যেখানে দেখ ওই ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং পড়িয়েছিলাম সেই জায়গাটা খাতার মধ্যে চলে যায়। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং CFT অনুযায়ী। এইগুলো দেখ ফার্স্টে অক্টাহেড্রাল কম্পাউন্ড পড়েছিলাম, অক্টাহেড্রালের পরে দেখ পড়েছিলাম হচ্ছে টেট্রাহেড্রাল, ঠিক আছে, 5খানা আছে। তারপরে হচ্ছে আমার এনার্জি বেড়ে গেল, কার প্রেজেন্সে কী হয়েছিল। তারপরে স্প্লিটিং হচ্ছে 3টে সেট, 2টো সেটে ভাঙলো আমার, 3-2 ভেঙেছে, ঠিক আছে। ওই হচ্ছে আমার অক্টাহেড্রাল স্প্লিটিং। এইবারে এই কোশ্চেনটাতে আসি CrF6-3। CrF6-3-তে এটা মানে কি অক্টাহেড্রাল না কি হবে? অবশ্যই অক্টাহেড্রাল, কোঅর্ডিনেশন নাম্বার 6, তো অক্টাহেড্রাল ছাড়া আমার তো সিলেবাসে কিছুই নেই। তো অক্টাহেড্রাল বুঝতে পারলাম। এবার আমার এটাকে এনার্জি ডায়াগ্রামে ফেলতে হবে। ফ্লুরাইড আমার স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? ফ্লুরাইড হচ্ছে আমার উইক ফিল্ড, ঠিক আছে। ফ্লুরাইড যদি উইক ফিল্ড হয়, এইবারে তাহলে আবার ভাই যেরকম ডায়াগ্রাম হয় সেরকম আঁকছি। ডায়াগ্রামটা কীরকম হয় খাতার মধ্যে তো রাখা আছে। ইনফ্যাক্ট বইয়ের মধ্যেও আমি তোকে বলেছিলাম, বইয়ের মধ্যে যদি কোশ্চেন এখন অবধি আসেনি, এরকম উচ্চ মাধ্যমিক অন্তত আসেনি, যদি আসে তো বইয়ের মধ্যে কোথা থেকে মার্ক করবো? বইয়ের মধ্যে মার্ক করা আছে কোথায় আছে 9.10.2 চলে যা। 9.10.2 9.10.2 এর মধ্যে কি আছে? অষ্টতলকীয় কোঅর্ডিনেশন ক্রিস্টাল ফিল্ড বিভাজন, এটা আছে তো 9.10.2। তার মধ্যে একটা ডায়াগ্রাম আছে না, জাস্ট প্রথমেই এনার্জি শক্তি 9.11 আছে। কি আছে 9.11-এ? পুরোনো বইতে 9.10.2, নতুন বইতে 9.11.2 ক্রিস্টাল ফিল্ড বিভাজন, তাই তো। তার মধ্যে একটা এনার্জি ডায়াগ্রাম আছে। আমি ক্লাসে বলেছিলাম পুরো পড়ানোর পরে যে ডায়াগ্রামটা বই থেকে পড়তে। আচ্ছা, তো ডায়াগ্রাম এখন অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসেনি, চাইলে আসতে পারে। তাহলে এই ডায়াগ্রাম আমাকে আঁকতে হবে। এবার কোনটা কি আমি তো ভাই ক্লাসে ডিটেলসে দেখেছি। এই হচ্ছে আমার ডায়াগ্রামের পার্ট, ঠিক আছে। তাহলে এবার CrF6-3-তে এবার ডায়াগ্রাম হচ্ছে এটাও তোর বইয়ের মধ্যে মার্ক করা আছে। সিমিলারতে টেট্রাহেড্রালও তোর বইয়ের মধ্যে মার্ক করা আছে, টেট্রাহেড্রালও মার্ক করা আছে। ওকে, এইবারে চলে যাই হচ্ছে CFSEর ক্যালকুলেশন। CFSEর ক্যালকুলেশন আমাদের বোর্ডে যেগুলো আছে সেগুলো হচ্ছে কোথায়? CFSEর ক্যালকুলেশন একদম সিম্পল। CFSEর ক্যালকুলেশন করেছিলাম কোথাও ক্লাসে, টেস্ট পেপারে যখন কোশ্চেন করেছিলাম তখন একটা করেছিলাম CFSEর ক্যালকুলেশন। দেখ ওই 0.6 ডেল্টাও আর 0.4 ডেল্টাও তোর ডায়াগ্রামের মধ্যে আঁকা আছে তো। আমি যখন ক্লাসে করেছিলাম সেই ডায়াগ্রামের মধ্যেও দেখ 0.6 আর 0.4 ডেল্টাও দেখিয়েছিলাম, ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছিস তুই 0.6 ডেল্টাও 0.4 ডেল্টাও। আচ্ছা, এইবারে CFSEর ক্যালকুলেশন ডায়াগ্রামে আমার ক্লাসে যে ডায়াগ্রামটা করা আছে সেখানে ব্যারাই সেন্টার থেকে উপরের দিকের গ্যাপটার মধ্যে কত দেওয়া আছে ভ্যালুটা? 0.6 ডেল্টাও। আর ক্লাসে যে ডায়াগ্রামটাই করা আছে সেখানেই ব্যারাই সেন্টার থেকে নিচের দিকে এনার্জিটা কত দেওয়া আছে? -0.4, এক্স্যাক্টলি -0.4ই হবে। এইবারে CFSEর ক্যালকুলেশনে যাই। CFSEর ক্যালকুলেশন চল বার করা যাক। CFSEর ক্যালকুলেশন কোথায়? তোর বইয়ের মধ্যে আছে, চাইলে তুই বইয়ের মধ্যে দেখতে পারিস। সিম্পল ব্যাপারটা,
তুই চাইলে খাতার মধ্যেও করতে পারিস, একই ব্যাপার। 9.11.4 এর ঠিক উপরেই আছে সিএফএসির গণনা, ঠিক আছে, সিএফএসির ক্যালকুলেশন 9.11.4 এর ঠিক উপরেই আছে সিএফএসির ক্যালকুলেশন, দেখা যাচ্ছে সিএফএসির ক্যালকুলেশন। ওকে চল, সিএফএসির ক্যালকুলেশন, এটা কিন্তু মুখস্থ করবো না, বাড়ি গিয়ে মুখস্থ করে ফেললাম ভাই, সিএফএসির কোথায় ভ্যালু হবে, মুখস্থ করবো না। প্রত্যেকটাতে আমি সিম্পলি জাস্ট দেখাচ্ছি তোকে, একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই। CRF6-3 বলতো T2G আর ইজি দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? CRF6-3 T2G ইজি দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশনটি কী হবে বল দেখি? CRF6-3 তো তোকে জিজ্ঞেস করলো পরীক্ষাতে উচ্চ মাধ্যমিকে মার্চ মাসে যে CRF6-3-তে কেন্দ্রীয় মৌলটির ইলেকট্রন বিন্যাস কত, অবশ্যই তোকে T2GEG-তে বলতে হবে। যদি এরকম কোশ্চেন করে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস T2GEG-তে আমায় বলতে হচ্ছে, বল দেখি T2GEG-তে কী আসছে? CRF6-3 বকাঝকার পার্ট তো আর নেই, রিয়েলাইজেশন অনুভূতির গল্প, ক্লাস 12-এর শেষে এসে সারা বছর কী করলাম আর কী করতে পারতাম। এটা চেষ্টা করে বল, আমি বলবো না কিছু। CRF6-3 ক্রোমিয়ামের কি হবে? T2G আর ইজির টার্ম। T2G3 আর ইজি 0, T2G3 ইজি 0। CRF6-3 কীভাবে করলাম? ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করলাম, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আসছে এখানে? +3, ক্রোমিয়ামের জারণ সংখ্যা আসছে +3, ক্রোমিয়ামের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে ভাই কি 4s1 3d5, এটা পড়েছি। ক্রোমিয়াম +3 কত হবে? 4s0 3d3, 4s0 3d3, 3তে 3খানা ইলেকট্রন আছে। এফ হচ্ছে আমার কি উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে আমার কোনো পেয়ারিংয়ের গল্প আসছে না এখানে, স্বাভাবিকভাবেই এসব পড়েছি। তাহলে আমার অক্টাহেড্রাল যেহেতু, তাহলে স্প্লিটিং আমার হবে হচ্ছে এরকম 3-2, নিচে 3টে উপরে 2টো। এই 3খানা ইলেকট্রন কোনো পেয়ারিং হচ্ছে না, যেহেতু আমার একটা উইক ফিল্ড, তার মানে কি হচ্ছে ডেল্টা ও গ্রেটার দ্যান পি, তাই তো? উইক ফিল্ড মানে আমার ডেল্টা ও গ্রেটার দ্যান পি হবে তো? উইক ফিল্ড মানে ডেল্টা ও গ্রেটার দ্যান পি, না হবে? উইক ফিল্ড মানে কবে পড়েছে এসব? উইক ফিল্ড মানে ডেল্টা ও গ্রেটার দ্যান পি, এটা হচ্ছে কি আমার ডেল্টা ও লেস দ্যান পি। উইক ফিল্ড মানে হচ্ছে ডেল্টা ও লেস দ্যান পি। দেখ, এটা সত্যি কথা বলছি, আমি বকাঝকা করবো না, তো যদি মনে হয় যে এটা মনে নেই তাহলে না বলবি, আমার কথায় হ্যাঁ মেলানোর দরকার নেই। তো যদি মনে না থাকে না বলিস না, ঠিক আছে? হ্যাঁ বলবি না। আমি বললাম একটা কথা, তুই ঘাড় নেড়ে দিলি, হ্যাঁ বলে ওটাকে ভুল প্রমাণ করলি, দরকার নেই তো। অন্ধকারে ঢিল ছুড়ে কোনো লাভ আছে? লাভ নেই। সায়েন্স নিয়ে পড়লাম, এই রিয়েলাইজেশনগুলো আসা দরকার। বকাঝকার পাঠ অনেক হয়েছে, ঠিক আছে? তুই যদি মনে হয় যে এটা মনে নেই, তাহলে তোর এটা ঘাড় নেড়ে হ্যাঁ বলার দরকার নেই। তুই নিজের কাছে ফাঁকি দিয়ে তো কোনো লাভ নেই, নিজের প্রতি অনেস্ট থাক। আমার সাথে করে কোনো লাভ নেই, এগুলো নিজের প্রতি অনেস্ট থাকতে হবে দিনের শেষে, আর কারোর প্রতি নয়। পৃথিবীতে নিজের প্রতি অনেস্ট থাকলে রিটার্ন নিজের কাছে আসবে, আর কারোর কাছে তো রিটার্ন আসবে না, তাই না? তাহলে না জানলে উল্টোপাল্টাভাবে ঘাড় নাড়বি না, ওকে? তাহলে ডেল্টাও লেস দ্যান পি, তাহলে ডেল্টাও যদি লেস দ্যান পি হয়, তাহলে 3খানা ইলেকট্রন আমি কী করবো? পেয়ারিং করবো? পেয়ারিং করবো না, তাই তো? যার ভ্যালুটা আমার বেশি হতো সেটা আমি করতাম না, তাহলে পেয়ারিং আমি করছি না, এখানে পেয়ারিংয়ের প্রশ্ন আসছে না ইনফ্যাক্ট। তাহলে কী হলো? T2G3 EG0, এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। ইলেকট্রনিক বিন্যাসের স্পিড হবে T2G3 EG0। এবারে সিএফএসির ক্যালকুলেশনটা কি? দেখ, তোর বইয়ের মধ্যে আছে, তুই চাইলে দেখতে পারিস, বইয়ের মধ্যেই টাকা যেখানে তোর আছে সিএফএসির মানগুলো দেওয়া আছে। দেখ, তুই ওর মধ্যে T2G3 EG0 একটা দেখতে পাবি, আছে, অবশ্যই আছে। যেখানে D3 উইক ফিল্ড, দেখ তার মধ্যে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে T2G3 EG0, তাই না? দেওয়া আছে। এইবারে সিএফএসির ক্যালকুলেশনটা কি বেসিক্যালি এই যে ভাই, মাঝখান দিয়ে আমার বেরি সেন্টার যাচ্ছে, মাঝখান দিয়ে বেরি সেন্টার যাচ্ছে, উপরের ভ্যালুটা কত? উপরের ভ্যালুটা হচ্ছে আমার +0.6 ডেল্টাও, তাই তো? আর নিচের ভ্যালুটা আমার কত? -0.4 ডেল্টাও। সিএফএসির ভ্যালু কত হবে? সিএফএসির ভ্যালু হবে হচ্ছে, সোজা কথা, দেখ 3খানা আছে তো এখানে, তাহলে 3 × -0.4 ডেল্টাও হবে, 3 × -0.4 ডেল্টাও। যদি এইভাবে ইন্টু আর মাইনাস পরপর লেখে না, 3 × -0.4 ডেল্টাও, এটা গেল নিচের জন্য। আর উপরেরটার জন্য কত হবে ভাই? উপরে তো কিছুই নেই, তার মানে 0 × 0.6 ডেল্টা। এটা তোকে জাস্ট দেখালাম লিখে, 0, কেউ তো লেখে না এরকম। তাহলে অ্যান্সার কত হলো? -1.2 ডেল্টাও। এই হচ্ছে আমার অ্যান্সার, -1.2 ডেল্টাও।
এবারে বাড়ি গিয়ে তুই চাইলে ওগুলো করতে পারিস, সিএফএসি যে ভ্যালুগুলো দেওয়া আছে মুখস্থ করবো না, আমি জাস্ট তো বুঝতেই পারছি, না করলেও চলে ভাই। উপরেরটার জন্য হবে +0.6, নিচের জন্য হবে -0.4। এর বাড়ি গিয়ে ধরে ধরে আর কী করবো, ঠিক আছে? চল তারপরে কোথায় কী আছে ডাউট বল। আচ্ছা, এবার ডায়াগ্রামটা কি অঙ্কন করবো, ডায়াগ্রামটা আঁকতে হবে তো। তাহলে ডায়াগ্রামটা কি আঁকবো, ওই যেটা অক্টাহেড্রালের জন্য যে স্প্লিটিংটা আছে সেটা শুরু করতে হবে। শুরু করে আমি ওই T2G3 আর যে ইজিটা পেয়েছি ডায়াগ্রামের মধ্যে, ডায়াগ্রামটা যেটা তোর আছে বইয়ের মধ্যে অক্টাহেড্রালের, ওটা আঁকতে হবে পুরোটা ডায়াগ্রামটা। একে তুই T2Gর মধ্যে 3খানা ইলেকট্রন দিবি, ইজিতে 0খানা ইলেকট্রন দিবি, মানে এইটা তোকে আঁকতে হবে। এই যে এটা আঁকতে হবে। কোথা থেকে স্টার্ট করবো, যেখান থেকে তোর বইয়ের মধ্যে স্টার্ট করা আছে সেখান থেকে। তোকে আমি বলেছিলাম বইয়ের মধ্যে যেটা করতে, সেটা আমি খাতা যখন করেছিলাম হয়তো আরেকটা স্টেপ এক্সট্রা করে বলেছিলাম, ওইটা করতে হবে না। ফ্রি মেটাল আমার খাতায় একটা এক্সট্রা করা আছে, এটা আমি ক্লাস চলাকালীন বলেছিলাম যে ওটা করবো না। এগুলো তুই খাতার মধ্যে হয়তো লিখে রেখেছিলি, ঠিক আছে? বকাঝকার পার্টার নেই। তারপরে বল SC87 এর পর তারপর হচ্ছে C107 একের 11 SC107 একের 11 দেখবি অলরেডি অনেকেরই এখন টেস্ট পেপার সলভ করে একটা হ্যাবিটের মতন হয়ে গেছে। টেস্ট পেপার সলভ করতে হবে, ঠিক আছে? অনেকের হয়ে গেছে এই হ্যাবিটটা। টেস্ট পেপার যেখানে যা কোশ্চেন দেখছি সলভ করার চেষ্টা করছি। এটা কখন হয়েছে বলতে কীভাবে ডেভেলপ করেছে এই প্র্যাকটিসটা হ্যাবিটটা ডেভেলপ করেছে সারা বছর পড়াশোনা করার জন্য। এটা বুঝতেই পারছিস, সে হ্যাবিট তো আর একদিনে ডেভেলপ করে না, এটা একটা প্রসেস। যারা থ্রু আউট দ্য ইয়ার কনসিস্টেন্স ছিল তাদের এই হ্যাবিট ডেভেলপ করে যাবে। এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, লাইফের যে কোনো অ্যাসপেক্টেই বলছি। বলছে এখানে FeCO5 যৌগটিতে আয়রন কার্বন বন্ধনটির চরিত্র হলো, আচ্ছা আয়রন কার্বন বন্ডের চরিত্র দেখ, বেসিক্যালি বইয়ের মধ্যে বার করতে পারিস। দেখ চ্যাপ্টারের শেষ দিকে পাবি পাই অ্যাসিড লিগ্যান্ড। এখান থেকে উচ্চ মাধ্যমিক কোশ্চেন সাধারণত আসে না, জয়েন্টে এই পার্টগুলো আসে। পাই অ্যাসিড লিগ্যান্ড চ্যাপ্টারের শেষ দিকে দেখ আছে। আচ্ছা একদম লাস্টে চলে যাও, চ্যাপ্টারের একদম লাস্ট যে টপিকটা আছে, চ্যাপ্টারের একদম লাস্ট টপিক ধাতব কার্বনিল যৌগে বন্ধনের প্রকৃতি। ধাতব কার্বনিল যৌগে বন্ধনের প্রকৃতি দেখতে পাচ্ছি, একদম লাস্ট পয়েন্ট, একদম লাস্ট যেটা আছে চ্যাপ্টারের একদম শেষে, ধাতব কার্বনিল যৌগে বন্ধনের প্রকৃতি। এইবার এটা কি বেসিক্যালি, এইটা আমার বোর্ডে নেই। ফার্স্ট অফ অল বোর্ডে আসে না এখান থেকে কোশ্চেন। ওই যে ভাই যেটা আছে ছবি টবিগুলো ভালো করে দেখবি। আমি যদি ভাবি কার্বনিল মানে কি, বেসিক্যালি কার্বনিল মানে হচ্ছে CO। কার্বনিলের ওভারঅল চার্জ কত হয়, কার্বনিলের ওভারঅল চার্জ হচ্ছে আমার 0। ভাই জানি, আমি IUPAC নোমেনক্লেচার করেছি, COর চার্জ আমার ওখানে 0 থাকতো। তো মেটাল কার্বনিল যে কম্পাউন্ডগুলো হয়, মেটাল কার্বনিল কমপ্লেক্স, এইটা হচ্ছে আমার কার্বনিলের স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে আমার কার্বনিলের স্ট্রাকচার। CO মানে বেসিক্যালি এইটা C111 ও কার্বনের মাথায় মাইনাস আছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, ঠিক আছে? এটা কার্বনিলের স্ট্রাকচার। এইবারে মেটাল তো আমি জানি ভাই, মেটালের মধ্যে তো ফাঁকা জায়গা থাকে, সেখানেই তো আমার ইলেকট্রনটা আসে। আমি অলরেডি করেছি ভাই কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অক্সিডেশন নাম্বার বার করতাম। মেটালের মাথায় প্লাস চার্জ আসতো, মেটাল আমার 0 হতে পারে। মেটাল যদি 0 হয় তাহলে মেটালের মধ্যে ভ্যাকেন্ট যে ডি অরবিটালগুলো আছে তার মধ্যে আমার ইলেকট্রন আসছে লিগ্যান্ড থেকে। তাহলে এইবারে স্বাভাবিকভাবেই এই দেখ কিছু লিগ্যান্ড আছে, এগুলো কেন কি জন্য তার পার্ট আমার অত তো নেই। এখানে ঢুকবে হচ্ছে ক্লাস 11-এর এমও থিওরি, যেটা পড়েছিলাম ক্লাস 11-এ দেখবি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এমও থিওরি পড়েছিলাম। তার মধ্যে তুই পাই স্টার, সিগমা স্টার এগুলো ক্লাস 11-এ পড়েছিলাম। স্বাভাবিকভাবেই যারা জয়েন্ট দেবে না তাদের এগুলো লাগবেও না। সিগমা স্টার, পাই স্টারের গল্প ক্লাস 11-এ ডিটেলসে তোর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়া ছিল, ঠিক আছে? তো এখানে আমার কি হবে, মেটালের যে অরবিটাল আছে, কোন অরবিটাল, মলিকুলার অরবিটাল, নর্মাল অরবিটাল না, অ্যাটমিক অরবিটাল না, মলিকুলার অরবিটাল। এইসব টার্মগুলো দেখবি জয়েন্ট বা নিটে তোর খুবই লাগবে, বা ক্লাস 11-এ নর্মাল আমার বোর্ডেও ছিল, মলিকুলার অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, এগুলো বোর্ড এক্সামে ছিল। তোকে ক্লাস 11-এ কোশ্চেন আসতো N2-র ইলেকট্রন বিন্যাস লিখতে, N2 নাইট্রোজেনের নয়, তুই দেখবি অ্যান্সার লিখতিস সিগমা 1s2, সিগমা স্টার 1s2, ওইসবের কথা বলছি। তো স্বাভাবিকভাবে এখানে আমার কী হয়, বেসিক্যালি আমি জাস্ট তোকে সিম্পলি দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমার এরকম তো ডোনেট করলো ইলেকট্রন, তাহলে আমার কি হলো, বন্ড ফর্ম হলো। এইবারে পরে মেটালের মধ্যে তো এক্সট্রা ইলেকট্রন আছে, কেন মেটালের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, এই তো ভাই জানি, দেখ মেটালের ইলেকট্রন বিন্যাস যদি আমি বার করি আমরা দেখতে পাবো তো 3Dর মধ্যে ইলেকট্রন আছে, 4s-এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে। এইবারে কার্বনিল ইলেকট্রন দেওয়ার পরে অক্সিজেন যেহেতু আছে,
তাহলে অক্সিজেন আবার উল্টে ইলেকট্রন এর কাছে চায়ও। তার মানে ফার্স্ট যে বন্ডটা ফর্ম হয় সেটা কার্বনিল আমার মেটালকে দেয়। তোর বইয়ের মধ্যে যে ছবিটা আছে তার মধ্যে একখানা মাঝখানে একটা বন্ড আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার বেসিক্যালি সিগমা বন্ড। ওকে, তারপরে মেটালের কাছে যে এক্সট্রা ইলেকট্রন আছে সেগুলো আবার মেটাল কার্বনিলকে ফিরিয়ে দেয়। তাহলে ভাই কার্বনিল মেটালকে ইলেকট্রন দিল, কেন দিল? সেগুলো ভাই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন টানবে, ওই জন্য আমার হবে। সেটা কিন্তু এই বন্ড নয়, মেটালের কাছে যে এক্সট্রা ইলেকট্রন আছে ডি অরবিটাল থেকে, সেখান থেকে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে আমার এখানে বেসিক্যালি দুখানা বন্ড হয়, মানে এই বন্ডটারও স্ট্রং হতে থাকে, এই বন্ডটারও স্ট্রং হয়। তাহলে এর মধ্যে সিগমা বন্ডও আছে, পাই বন্ডও আছে। তাহলে মেটার কার্বনিল বন্ডে বেসিক্যালি দুটো টাইপের বন্ড প্রেজেন্ট। ধাতব কার্বনিল যৌগে বন্ধনের প্রকৃতি তার মধ্যে দেখতেই পাচ্ছি। ধাতব কার্বনিল যৌগে ধাতু ও কার্বনের মধ্যে সৃষ্ট বন্ধনটিতে সিগমা ও পাই উভয় চরিত্রই বর্তমান, ঠিক আছে। ফার্স্ট লাইনটা দেখতে পেলাম, সিগমা আর পাই উভয় চরিত্রই বর্তমান। আর এই যে বন্ডটা হলো, এই বন্ডটার ফলে আমার কি হলো স্বাভাবিকভাবে বুঝতে পারছি। দেখ, আগে মেটাল আর কার্বনিলের মধ্যে বেসিক্যালি মাল্টিপল বন্ড টাইপের ফর্ম হচ্ছে, মাল্টিপল বন্ড টাইপের ফর্ম হচ্ছে। তাহলে যত বেশি বন্ড ফর্ম হবে তত আমার স্বাভাবিকভাবেই স্টেবিলিটি আরও বাড়তে থাকবে, বোঝা গেল। তাহলে যত বেশি বন্ড ফর্ম হবে তত স্টেবিলিটি বাড়বে, বন্ড এনার্জিও তত বাড়বে। এই টাইপের বন্ডিংকে বলে যে সাইনার্জিক বন্ডিং, ঠিক আছে। একই সাথে দুখানা ফর্ম হলে এটাকে বলে সাইনার্জিক বন্ডিং। দেখ ওর মধ্যে লেখা আছে, তাই এই টার্মগুলো জাস্ট একটু মার্ক করে রাখলাম। সাইনার্জিক বন্ডিং আরও বেশি শক্তিশালী, দেখ লেখা আছে এগুলোর মধ্যে। সাইনার্জিক এফেক্ট, ঠিক আছে। সাইনার্জিক প্রভাবের ফলে ধাতু ও লিগ্যান্ডের মধ্যে সৃষ্ট বন্ধনটি অধিকতর শক্তিশালী হয়, বোঝা গেল। তাহলে সাইনার্জিক এফেক্ট শক্তিশালী, মার্ক করে রাখছি। এবার কোথা থেকে কোথায় ইলেকট্রন যায় এত কোশ্চেন তো বোর্ডে করে না, দেখ তার মধ্যে মার্ক করে রাখছি। ওর মধ্যে একটা লাইন ছবির নিচে পাবি, ধাতব পরমাণুটি বর্ধিত ইলেকট্রন ঘনত্বের প্রভাবে তার ডি অরবিটালে উপস্থিত ইলেকট্রন জোড়। তাহলে মেটালটা কোথা থেকে ইলেকট্রন দিচ্ছে? ডি অরবিটাল থেকে। কোথায় দিচ্ছে? কার্বন মানে সিও অণুর অ্যান্টিবন্ডিং পাই স্টারে, ঠিক আছে। তাহলে সিগমা পাই দুটো বন্ড আছে, সাইনার্জিক এফেক্ট, একই সাথে দুখানা বন্ড ফর্মছে। ওকে চল, তাহলে এই কোশ্চেন অ্যান্সার পেলাম কি সিগমা পাই দুটোই। চল তারপর বল। তারপরে হচ্ছে 107-এর 3-এর যে রয়েছে, 3-এর এর কোশ্চেনটা আমি পড়েছি। আমি বলছিলাম 3-এরই এরটা লিখেছি হচ্ছে, যেটা হবে ওটা লিখেছি হচ্ছে CrNH3 4 ClBr ব্র্যাকেটের মধ্যে আর বাইরে Cl, এটা হবে তো? এটি জটিল যৌগ যা রাসায়নিক সংযুতি, এটা দুটি আইসোমার এ আর বি, খুব ভালো কথা। AgNO3 সাথে বিক্রিয়া একটি সাদা দক্ষেপ উৎপন্ন হয় যা জলীয় অ্যামোনিয়া দ্রবণের দ্রবীভূত হয়, সেখানে বি এর সাথে AgNO3 বিক্রিয়া হলুদ দক্ষেপ উৎপন্ন হয় যা গাঢ় নিঃশ্বেত দ্রবণে উৎপন্ন হয়। আচ্ছা, হলুদ দক্ষেপটা কার বেসিক্যালি, সাদা দক্ষেপটা কার? AgCl এর, বাইরে Cl হবে AgCl। তাহলে AgCl এর যদি প্রেসিপিটেট হয়, আমি বুঝতে পারলাম যে ভাই এ আর বি দুটো আমার আইসোমার আছে, এর মধ্যে AgNO3 দিলে আমি কি পাচ্ছি? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট, আর AgBr এর হয় হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট, তাই না? AgBr কোথায় আছে বলতে দেখি চ্যাপ্টারের পিছনে একটা কোশ্চেন আছে, মার্ক করেছিলাম যে দুটো হচ্ছে আমার একে অন্যের আইসোমার, তার প্রমাণ কি। তারপরে আমি চ্যাপ্টারের পিছনে যখন কোশ্চেন মার্ক করেছিলাম আমাদের লিখিয়ে দিয়েছিলাম AgBrটা হলুদ হবে, দেখবি এটা লেখা আছে এরকম একটা কোশ্চেন, আমি মডিফাই করে ওর মধ্যে লিখে দিয়েছিলাম। ক্লাসেও যখন বলেছিলাম একদম কোঅর্ডিনেশনের লাস্ট ক্লাসে প্রবাবলি, সেখানেও দেখবি বলেছিলাম ওই যে দুখানা হচ্ছে আমার আয়নাইজেশন আইসোমার, তার প্রমাণ কি, তার জন্য আমি দুখানা টেস্ট করেছিলাম, অ্যারো দিয়ে দেখবি করা আছে, দুদিকে দুখানা কম্পাউন্ড লেখা, অ্যারো দিয়ে আমি এটার মধ্যে ওটা দিচ্ছি, ওটার মধ্যে এটা দিচ্ছি, ঠিক আছে। AgBr হচ্ছে আমার ইয়েলো প্রেসিপিটেট। তার মানে এবার ফার্স্টটা যেটা বুঝলাম, এ থেকে AgCl পাচ্ছি, তার মানে Cl মাইনাসটা বাইরে হবে, থার্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে Cl, কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আমার Clটা থাকবে। তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা আমার কি হচ্ছে, এর স্ট্রাকচার হবে হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে CrNH3 Br, থার্ড ব্র্যাকেটের বাইরে Cl, তাই তো। এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার, এ স্ট্রাকচার। আর বি স্ট্রাকচারে কি হবে? AgBr যেহেতু পাচ্ছি তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে Br হবে। বি স্ট্রাকচারটা আবার কি হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে CrNH3 Cl2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে Br, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমার ফর্মুলা, জাস্ট ফর্মুলা লিখতে বলেছে 2 নাম্বার, সোজা সোজা কোশ্চেন। হ্যাঁ ঠিকই বলেছি। চল SC108, তারপরে তারপরে হচ্ছে 115 3D 115 3D, পটাশিয়াম আয়োডাইড দ্রবণে মার্কিউরিক আয়োডাইড, এটা তো K2HgI4, পটাশিয়াম আয়োডাইড দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যোগ করলে দ্রবণের হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন?
এটা সলিউশন চ্যাপ্টারও আছে, বার কর সলিউশন চ্যাপ্টারের পিছনে দেখ কোশ্চেন আনসার করে বার কর। সলিউশন চ্যাপ্টারের পিছনে এই কোশ্চেন পাবি, সলিউশন চ্যাপ্টারের পিছনে সেম কোশ্চেন খোঁজ, পটাশিয়াম মার্কিং একটা ইকুয়েশন পাবি K2HgI4 ফর্মুলা, ঠিক আছে? মার্কও করা আছে প্রবাবলি সলিউশন চ্যাপ্টারের পিছনে, দেখ পেয়ে যাবি সেম কোশ্চেন আছে K2HgI4 দেখ ফর্মুলা আছে, যে পাবি একটু বলে দে বন্ধুদেরকে কত নাম্বার তোর বন্ধুই হয়, ঠিক আছে? K2HgI4 বলে দে। তিন নাম্বার কোশ্চেন তাই তো? আচ্ছা, তো বলেছে এখানে ভাই আমার কি কোন সলিউশনে কি অ্যাড করছি, কেআই সলিউশনে পটাশিয়াম আয়োডাইড দেবো, কি অ্যাড করলাম, কি অ্যাড করেছি, HgI2 অ্যাড করলাম, আমার কি ফর্ম হবে পটাশিয়াম K2HgI4, ঠিক আছে? এটা ফর্ম হচ্ছে K2HgI4। এইবার দেখ K2HgI4 হচ্ছে আমার একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটা যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড তোর বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস তাই না, এই ফর্মুলা ইকুয়েশন তোর কাছে দেওয়া আছে K2HgI4, তাই তো? K2HgI4 যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয় ভালো করে দেখবি, বইয়ের মধ্যে দেখতে পারিস, সেদিকেও দেখতে পারিস, এটা ভেঙে গিয়ে কি কি আয়ন পাবো বলতো, এইসব কোশ্চেন তোকে কোঅর্ডিনেশন দিতে পারে। এক্স্যাক্টলি 2K প্লাস প্লাস হলো না ভাই, HgI4 মাইনাস 2। আচ্ছা, টোটাল কটা আয়ন পেলাম বলতো? তিনটে আয়ন পেলাম। আগে আমার কটা আয়ন ছিল ব্যালেন্স করতে হবে, তার জন্য অবশ্যই ইকুয়েশন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করলে আমি বলতে পারবো না। তাহলে ইকুয়েশন ব্যালেন্স করি, চল ব্যালেন্স যদি করা যায় K2HgI4, তাহলে এদিকে আমি পটাশিয়াম দুখানা আছে, আমার এটা 2 তো লাগবেই, ওকে? আয়োডিন আছে 4টে, তাহলে এইদিকে 2 এখানে 2 ম্যাচ করেছে, ম্যাচ করেছে। Hg আছে একটা, একটা আছে, পটাশিয়াম দুটো, পটাশিয়াম দুটো। আচ্ছা, 2Ki প্লাস HgI2, ঠান্ডা মাথা দেখ, এটা আমার পটাশিয়াম আয়োডাইড তোর বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস, দেখ বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস 2Ki, Ki কে ফার্দার ভেঙেছে না, 2Ki কে ফার্দার ভাঙবে, কেন ভাঙবে? কারণ পটাশিয়াম আয়োডাইড হচ্ছে আমার ভাই আয়নিক কম্পাউন্ড, ছোটবেলায় পড়েছি KCl NaCl, সেরকমই NaI Ki, ঠিক আছে? তাহলে Ki কে ভাঙলে আমি কি কি আয়ন পাই, 2K প্লাস প্লাস 2I মাইনাস, আর HgI2 কে ভাঙেছে তোর বইয়ের মধ্যে? আর এই জায়গায় ভাঙেনি। তাহলে আমার আগে ইকুয়েশন যখন এটা ফর্ম হতো না, তার আগে টোটাল আয়ন কটা ছিল? 5টা, 2 2 4 আগে টোটাল আছে 5খানা, মানে পার্টিকেল আছে 5খানা, তাই তো? তাহলে দেখ দুখানা K প্লাস, দুখানা I মাইনাস, একখানা HgI2, ঠিক আছে? আচ্ছা, HgI2 কে আমি সরিয়ে দিলাম, তোর বইয়ে মনে হয় HgI2 কে কনসিডার করেনি, ওটা ঠিক বইয়ের মধ্যে HgI2 কে